স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছে আমি সাদাত হাবিবি সেতু। নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বিদেশি ঋণ পরিশোধ। বড় ধরনের ঋণের চাপে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুন শেষে বিদেশি ঋণের স্থিতি দাঁড়ায় $113 বিলিয়ন। আর এর সময় মাথাপিছু ঋণের পরিমাণ উন্নতি হয় প্রায় $655 বাংলাদেশি টাকায়, যার পরিমাণ প্রায় 80,000 টাকা। এই বিপুল ঋণ মাথায় নিয়ে তারেক রহমানের নেতৃত্বে দায়িত্ব নিতে যাচ্ছে নতুন সরকার। বিস্তারিত রিপোর্টে। ঋণের ঘানি টানতে হবে নতুন সরকারকে। বড় ধরনের বিদেশি ঋণের চাপে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2024-25 অর্থবছরে দেশের বৈদেশিক ঋণের স্থিতি বেড়েছে $9.13 বিলিয়ন। গত জুন শেষে দেশের বৈদেশিক ঋণের মোট স্থিতি বেড়ে উন্নীত হয়েছে $113.20 বিলিয়ন। এদিকে মোট ঋণ বাড়ায় বেড়েছে মাথাপিছু বিদেশি ঋণও। 2024-25 অর্থবছর শেষে বাংলাদেশিদের মাথাপিছু বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে প্রায় $655 বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 80,000 টাকা। এই হিসেবে বৈদেশিক উৎস থেকে নেওয়া সরকারি ঋণের পাশাপাশি বেসরকারি খাতের ঋণও আমলে নেওয়া হয়েছে। আসলে যে পরিমাণে ঋণের চাপ তৈরি হয়েছে সেটা কিন্তু অর্থনীতিতে কিন্তু বড় রকমের একটা চাপ তৈরি করছে। আর এই ঋণ ব্যবস্থাপনা সেটাও আসলে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় 2021-22 অর্থবছরের শেষে দেশের মানুষের মাথাপিছু বৈদেশিক ঋণ ছিল $609.70, যা পরের অর্থবছরে তথা 2022-23 শেষে মাথাপিছু এই ঋণ কিছুটা কমে $607.22 নেমে আসে। আর 2023-24 অর্থবছর শেষে ঋণের এই স্থিতি আরও কমে $606.50 নামে। কিন্তু 2024-25 অর্থবছরে এসে এই মাথাপিছু ঋণ এক লাফে $48.4 বেড়েছে। এলডিসি গ্র্যাজুয়েশনের পরে কিন্তু আমরা এত সহজ শর্তে কম সুদে এই ঋণ পাবো না বা বৈদেশিক সহায়তা পাবো না। তো তখন আসলে এই সরকার কি করবে? কারণ এই সময় বড় বড় যে সমস্ত ঋণ আমরা নিয়েছি বিভিন্ন রকম মেকআপ প্রকল্প বা উন্নয়নমূলক কর্মকাণ্ড সেগুলোর জন্য, এবং একই সঙ্গে আমাদের কিছু বাজেট সাপোর্ট রয়েছে, মানে আইএমএফ থেকে যে ঋণ আমরা নিয়েছি তার একটা অংশ ছিল বাজেট সাপোর্ট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 1.5 দশকের শাসনামলে বাছবিছার ছাড়া উন্নয়নের নামে বিদেশি ঋণ নেওয়া হয়েছে। ফলে 2010 সাল পর্যন্ত মাত্র $20 বিলিয়ন বিদেশি ঋণ 2024 সালের মাঝামাঝিতে $104 বিলিয়ন অঙ্ক ছাড়িয়ে যায়। কিন্তু সরকারের কাছে প্রত্যাশা হচ্ছে সেটাকে একেবারে কঠিন দারুণভাবে গুরুত্ব দিয়ে এটাকে অ্যাড্রেস করতে হবে। যদিও আসলে ইআরডি এটা নিয়ে কাজ করছে, কিন্তু এটা একটা স্বাধীন একটা মূল্যায়ন প্রয়োজন এবং একই সঙ্গে এটার বিশ্লেষণ এবং এর পাশাপাশি আসলে এই ঋণের চাপ কমানোর জন্য আসলে কি ব্যবস্থা গ্রহণ করা যায়, তো সেই বিষয়ে আসলে এটা জাতীয় পরিকল্পনা প্রয়োজন। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। চলতি অর্থবছরের প্রথম 14 দিনে $135 কোটি বিদেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 16,500 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা গেল ফেব্রুয়ারির পর্যন্ত দেশে পাঠিয়েছেন $135.40 কোটি যা গত বছরের একই সময়ের তুলনায় 3.80% বেশি। 2025 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম 14 দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $130.30 কোটি। এদিকে চলতি অর্থবছরের 14 ফেব্রুয়ারি পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে $2,078.70 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় 20.40% বেশি। জানাবো বাজার পরিস্থিতি। পাবনার বাজারে গত সপ্তাহের তুলনায় সবজি ও মাছের দাম কিছুটা বেড়েছে। এর মধ্যে কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। গেল সপ্তাহে কাঁচামরিচ 100 টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 160 টাকায়। সেই সঙ্গে বেড়েছে পেঁয়াজের দাম, মাছ, মুরগি ও ডিমের দামও বাড়তি। বিক্রেতারা জানিয়েছেন, নির্বাচনের কারণে কয়েকদিনের ছুটি ও যানবাহন সংকটের ফলে কৃষকরা মাঠ থেকে সময় মতো ফসল তুলতে পারেননি। এর প্রভাব পড়েছে বাজারে, যে কারণে দামও বেড়েছে। এদিকে রমজানকে সামনে রেখে খেজুর, লেবুর দামও অস্বাভাবিক বেড়েছে। তবে কিছুটা স্বস্তির খবর, চাল, ডাল, ছোলা ও চিনির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে। এবার মুদ্রা বাজারের খবর। এক অঙ্কের ঘরে নেমে এসেছে কল মানি রেট। 15 ফেব্রুয়ারি একদিনে মেয়াদি বা ওভারনাইট কলমানি রেট ছিল 9.93%। অপরিবর্তিত রয়েছে রেপো রেট। রেপো রেট এখন 10%। অন্যদিকে স্যাচুরিটি লিকুইডিটি রেশিও SLR 11.5% এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা SDF 8% অপরিবর্তিত রয়েছে। এবার ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সির খবর জানাবো। দর্শক,
তার আগে কিছু বিষয় স্পষ্ট তথ্য তুলে ধরছি। ক্রিপ্টোকারেন্সি একটি ভার্চুয়াল মুদ্রা। ক্রিপ্টোকারেন্সির সম্পূর্ণ ধারণাটি আসলে দাঁড়িয়ে আছে ক্রিপ্টোগ্রাফি ও ব্লকচেইন প্রযুক্তির উপর। এ ধরনের মুদ্রা ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরশীল নয়। নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রণকারক সংস্থা বা না থাকায় প্রথম থেকেই ক্রিপ্টোকারেন্সির মুদ্রা প্রায়োগিক ব্যবহারে বিভিন্ন জটিলতা ও নানা সমস্যা নিয়ে সতর্কবার্তা ও প্রশ্ন তুলে আসছেন বিশ্লেষকরা। তবে এর বিপরীতে ক্রিপ্টোকারেন্সির ব্যাপক সম্ভাবনার কথাও বলে আসছেন অনেকেই। ভার্চুয়াল জগতে বেশ কয়েকটি ক্রিপ্টোকারেন্সি খুবই জনপ্রিয়। এবার জানিয়ে দিচ্ছি কয়েকটি ক্রিপ্টোকারেন্সির সর্বশেষ মূল্য পরিস্থিতি। ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে বেশি মূল্য বিটকয়েনের। প্রতি বিটকয়েনের লেনদেন হচ্ছে ৬৮,৩৫৪ মার্কিন ডলারে। বিটকয়েনের বাজার মূলধন $১,৩৬৬ বিলিয়ন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইথেরিয়াম। এটির দাম $১,৯৫৯ মার্কিন ডলার। ইথেরিয়ামের বাজার মূলধন $২৩৬ বিলিয়ন। টেথার অবস্থান তৃতীয়, বাজারের মূলধন $১৮৩ বিলিয়ন মার্কিন ডলার। ক্রিপ্টোকারেন্সির মধ্যে XRPর বাজার মূলধন $৮৮ বিলিয়ন। এটি অবস্থান করছে চতুর্থতে। র্যাঙ্কিংয়ে বাইন্যান্সের অবস্থান পঞ্চম। বাইন্যান্সের বাজার মূলধন $৮৩ বিলিয়ন। দর্শক, আগেই জানিয়ে রেখেছি বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির কোনো ধরনের আইনি বৈধতা নাই, অর্থাৎ এটি অবৈধ। এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতায় দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৬,৯০৫ পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক ১৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৬,৭০৫ পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি প্রায় ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৯৩৮ পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৮,০৮২ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক ১১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮২,৭৪০ পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১,৪৩৪ পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতির পর দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও নতুন সরকারের চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বলবো পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজের সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।